সালাম আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিলে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে যে তামাদি আইন বা লিমিটেশন একটা খুব সহজ ভাবে তামাদি আইনের 1 নাম্বার থেকে নিয়ে একদম সর্বশেষ 29 নাম্বার সেকশন পর্যন্ত মূল জিনিসটা আমরা বেয়ার অ্যাক্টের হেডিং, যেটা ইংরেজিটা জানা প্রয়োজন, এবং তার ভিতরে কি কি জিনিসটা আছে সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি যদিও মোটামুটি আধা ঘন্টার মতো হয়, আপনি যদি ভিডিওটা 3বার বা 4বার দেখেন, তামাদি আইন নিয়ে আপনার আর কোনো টিচারের কাছে কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না। আর আপনাদেরকে একটু সুখবর দিয়ে রাখি, যারাই এবারে পরীক্ষা দিতে যাচ্ছেন, যদিও এপ্রিলের 25 তারিখে পরীক্ষা হওয়ার কথা, তো আমাদের অলরেডি কিন্তু 7টা সাবজেক্টের উপর ফ্রি ক্লাস চলতেছে। আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন। যেমন আজকে আমাদের 23 তারিখ, আজকে রাত 9:30 সাক্ষ্য আইনের উপর আমাদের একটা ওভারভিউ ক্লাস হবে, আপনারা জয়েন করতে পারেন। জুমের মাধ্যমে হবে, ইউটিউব লাইভও দেখতে পারবেন। আর আমাদের কোর্সটা শুরু হচ্ছে 4,000 টাকার কোর্স, আপনারা ডিসকাউন্টে 2,500 টাকায় পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আমরা আপনাদেরকে এমন ভাবে পড়ানোর চেষ্টা করি যাতে আইনের ব্যাপারে আপনার কোনো প্রকার দুর্বলতা না থাকে, কোনো প্রকার অস্বচ্ছ ধারণা না থাকে। টু দা ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, যাতে সবকিছু আপনি অ্যান্সার করতে পারেন, এই হিসাবেই পড়ানো হয়। তো আমাদের এই কোর্সটা শুরু করতে যেহেতু দেরি হয়ে গেছে, তো সেই জন্যই আসলে আমাদের কোর্সটা আমরা মোটামুটি 7টা সাবজেক্টে ওভারঅল ধারণা দিচ্ছি। এরপরে আমরা ঈদের পরে সম্ভবত 3 তারিখ থেকে শুরু হচ্ছে আমাদের এই সাতকাহন অ্যাডভোকেসি 2025। তো যাই হোক, কাজের কথায় আসি। এই যে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইন, এইটা আমাদের সবার জানা প্রয়োজন। কারণ বাংলাদেশের প্রচলিত যে আইন, যেটা বলে আইন আপনি জানেন না, এটা কোনো এক্সকিউজ হইতে পারে না, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে দা লিমিটেশন অ্যাক্ট 1908, বাংলায় আমরা বলি তামাদি আইন 1908। টোটালি আইনটা ব্রিটিশ আমলে তৈরি, আইনটা 100% ইংরেজিতে তৈরি। আইনটার অনুবাদ করে আপনি কখনোই 100% রূপে তামাদি আইন চিনতে বুঝতে পারবেন না, কখনোই ব্যাখ্যা করতে পারবেন না, যত বড় আপনি অ্যাডভোকেট হয়ে যান। কারণটা হচ্ছে যে আইনটা ইংরেজিতে তৈরি। একটা ইংরেজি শব্দ কতটুকু কিভাবে ব্যবহার করতে হবে তার সঠিক বাংলা করা কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি, যেহেতু বাংলাদেশে আইন মন্ত্রণালয় অথবা সুপ্রিম কোর্ট কর্তৃক কোনো আইনেরই অথেন্টিক কোনো বাংলা অনুবাদ নাই। অতএব আপনি এগুলো ভুলেই যান। আর যাদের ইংরেজি ভীতি আছে, আপনাদেরকে আমরা বলবো, ভাই আপনি 4 বছর ইংরেজিতে পরীক্ষা দিয়েছেন, আপনি হাইকোর্টে যখন যাবেন সম্পূর্ণ কিছু ইংরেজিতে, তো আপনার ইংরেজি ভীতি থাকার কি কাজ? আপনি তো আর টোটাল জিনিসটা ইংরেজিতে পড়বেন না, শুধু কি পয়েন্টটা ইংরেজিতে পড়বেন। তো আসেন, এই তামাদি আইন সম্পর্কে আমরা সর্বপ্রথম এই উপমহাদেশে ধারণা পাই কত? 1793 সালে। এই 1793 সাল কি? আমরা সবাই জানি চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট। অর্থাৎ এই অঞ্চলের ভূমিগুলো ইংরেজরা কি করেছে? এই যে ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি জমিদারদেরকে চিরজীবনের জন্য দিয়ে দিয়েছে বাৎসরিক কিছু রেভিনিউর বিনিময়। আর জমিদাররা মানুষদেরকে কি করত? এগুলা বছর হিসাবে দিয়ে সেখান থেকে খাজনা আদায় করত। মানুষ থেকে খাজনা আদায় করে ব্রিটিশ সরকার বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তারা দিত রেভিনিউ। এই রেভিনিউ যদি একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্ত পর্যন্ত না দিতে পারতো, তখন কিন্তু এই যে তাদের জমিদারি নিলামে বিক্রি হয়ে যাইতো। তো এই যে একটা নির্দিষ্ট দিনে সূর্যাস্ত পর্যন্ত যদি খাজনা না দেওয়া, যদি রেভিনিউটা পরিশোধ করা না হয়, এই যে তার মালিকানাটা চলে যাচ্ছে, সেই টোটাল জমিদারি আরেকজনের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এই উপমহাদেশের সর্বপ্রথম মানুষ 1793 সালে লিমিটেশন অ্যাক্ট বা তামাদি আইনের কিছু ধারণা পায়। পরবর্তীতে আমরা জানি 1834 সালে কি করা হয়? কমিশন গঠন করা হয় এই অঞ্চলের আইনগুলোকে পর্যবেক্ষণ করার জন্য। তো সেই টোটাল আমরা যদি জানি 4টা ল কমিশন তৈরি করা হয়। তো সর্বপ্রথম 1859 সালে কি করা হয়? এই যে আমাদের তামাদি আইন, এটাকে কোডিফাই করা হয়, এটাকে লিপিবদ্ধ করা হয়, কোডিফাই করে একটা আইন প্রস্তুত করা হয়। কোডিফিকেশন মানে হচ্ছে যে বিদ্যমান আইনগুলো থেকে নিয়ে যখন আপনি একটা আইন তৈরি করেন, এগুলোকে কোডিফিকেশন বলে। যেমন আমাদের পেনাল কোড, সেই আমলে যে যে অপরাধগুলো মুসলিম আইন, হিন্দু আইন, অন্যান্য আইনে ছিল, সেগুলোকে নিয়ে আসে একসাথে করা হয়েছে, এই জন্য আমরা তাকে পেনাল কোড বলি। তো এইটা হচ্ছে মূল জিনিস। তাহলে সর্বপ্রথম 1859 সালে কি করা হয়? এই যে তামাদি আইনকে কোডিফাই করা হয়, এটাই বারবারই কিন্তু পরীক্ষায় আসে। এরপরে আমরা 1871 1877 সালে তামাদি আইন সংশোধিত হয়, ওইটা অতটা গুরুত্বপূর্ণ না। সর্বশেষ আজকের যে তামাদি আইন, এটা 1908 সালে নতুন করে কি করা হয়? তৈরি করা হয় এবং আইনটা পাশ হয়। আইনটা
পাশ হওয়ার পরে 1909 সালের 1 জানুয়ারি থেকে এটা ইনফোর্সমেন্ট করা হয়। মনে রাখবেন, আইন একটা নির্দিষ্ট দিনে পাশ হয়, সেই আইনটা সমস্ত আইন ওই দিনেই কার্যকর হয় না। একটা আইন পাশ হওয়ার পরে ভবিষ্যতে কি হয় সেটা কার্যকর হয়। 8 সালে পাশ হয়েছে, 9 সালে কার্যকর হয়েছে। তো এই লিমিটেশন এক সম্পর্কে বেসিক স্বচ্ছ ধারণাটা আপনার থাকতে হবে। এখন আসি তামাদি। তো মনে রাখবেন, এই তামাম শব্দ থেকে তামাদি কিন্তু এসেছে। তামাম মানে হচ্ছে সমাপ্ত হওয়া, শেষ হয়ে যাওয়া, পূর্ণতা পাওয়া। অর্থাৎ আপনাকে যে তামাদি আইন একটা নির্দিষ্ট সময় দেয়, যখন আপনি এই সময়ের মধ্যে মামলা দায়ের না করেন, আপনার যে অধিকার ছিল সেটা শেষ হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, পূর্ণতা পেয়ে যায়। ইংরেজিতে আমরা বলি টাইম বার। তাহলে তামাদি কোন ভাষার শব্দ? এটাও বারবার আসে। তামাদি হচ্ছে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের শব্দ, আরবি ভাষার শব্দ। ইংরেজিতে যাকে আমরা বলি টাইম বার, বাংলায় হচ্ছে যে পূর্ণতা পাওয়া, শেষ হয়ে যাওয়া, বাধাগ্রস্ত হওয়া, অসংখ্য অনুবাদ হইতে পারে। তো এই বেসিক নলেজটা আপনার যাতে থাকে, লিমিটেশন একটা বিষয়। এখন এই তামাদি আইনের মধ্যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে যে আইনের কিছু ধারা আছে, এটা মনে রাখবেন, আইনের কিছু ধারা। আর হচ্ছে তামাদি আইনের কিছু তফসিল আছে, শিডিউল বা তফসিল আছে। তো এখানে আমাদের বর্তমানে 1 থেকে নিয়ে 29 পর্যন্ত আছে ধারা, এবং তফসিল নাম্বার 1-এ 183টা দেওয়া আছে আমাদের বিভিন্ন অনুচ্ছেদ, যেখানে বিভিন্ন মামলা দায়ের করা, আপিল দায়ের করা, অ্যাপ্লিকেশন দায়ের করার তামাদি দেওয়া আছে। তো সর্বপ্রথম আমরা, আপনি যখন তামাদি আইনটা পড়বেন, মনে রাখবেন অ্যাটলিস্ট আপনি বাংলা মিডিয়ামে পড়েন, তারপরও আপনি এই যে শর্ট টাইটেল এই শব্দটা মুখে উচ্চারণ করবেন। শর্ট টাইটেল, এক্সটেন্ড এবং কুমেন্সমেন্ট। অর্থাৎ আইনটা সংক্ষিপ্ত নাম কি? দ্য লিমিটেশন অ্যাক্ট 1908। মনে রাখবেন, যখনই আপনি লিখিত পরীক্ষা বার কাউন্সিলে লিখবেন, তখন আপনি দা লিমিটেশন অ্যাক্ট 1908 এই পর্যন্ত কিন্তু লিখতে হবে, অথবা তামাদি আইন 1908। এই টোটাল জিনিসটাই হচ্ছে আইনের নাম। এরপরে দেখেন যে এক্সটেন্ড মানে আইনটা কোথায় প্রযোজ্য। তো বলতেছে যে এটা সারা বাংলাদেশে প্রযোজ্য। এরপরে বলতেছে যে কুমেন্সমেন্ট, এটা কবে থেকে কার্যকর। তাহলে কুমেন্সমেন্ট শব্দটা মনে রাখবেন, বলতেছে এটা 1909 সালের 1 জানুয়ারি থেকে কার্যকর হয়। এই জিনিসটা জাস্ট মনে রাখবেন। এরপরে এই যে 2 নম্বরে আমরা কিছু ডেফিনেশন পাবো। তো আজকের যেহেতু আমরা এটা সংক্ষিপ্ত ভিডিও করব, প্রতিটা ডেফিনেশনের তো আর আমরা এখানে এক্সপ্লেনেশন দিচ্ছি না, যেটা আমরা আমাদের কোর্সে দিব। এইখান থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা ডেফিনেশন আছে, যেমন গুড ফেইথ বারবারই আসে, যেমন ইজমেন্ট বারবারই আসে। এই দুইটা বারবারই আসে কিন্তু। তাহলে গুড ফেইথ জিনিসটা কি, ইজমেন্ট জিনিসটা কি, এটা আপনার একটা স্বচ্ছ ধারণা কিন্তু থাকতে হবে, যেটা আমাদের কোর্স থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। আর ম্যাক্সিমাম আইনের দেখবেন 2 নম্বর সেকশনে কি থাকে, এই এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা থাকে। অর্থাৎ আইনের মধ্যে যে শব্দগুলা ব্যবহার করা হচ্ছে, এই শব্দগুলা দ্বারা আসলে কি বোঝায়। কারণ হচ্ছে যেটা, আমরা যে কোনো শব্দকে আইনের শব্দ হিসেবে নিতে পারবো না। আইনের মধ্যে ওই শব্দটার মানে যেটা, সেটাই শুধু নিতে হবে। এখন আসেন আমাদের পার্ট 2-এ যেটা বলতেছে, 3 নম্বর সেকশনের উপরে যদি আমরা দেখি যে লিমিটেশন অফ সুট, অর্থাৎ মামলা, মোকদ্দমা বলা হয়, আপিল এবং অ্যাপ্লিকেশনের জন্য এই তামাদি আইনের সময়সীমা। আর তামাদি আইন মূল যখন ইংরেজিতে আপনি পড়বেন, এর একটা প্রিএম্বল আছে, এর একটা ভূমিকা আছে। সেখানে বলে যে এই আইনটার মেইন উদ্দেশ্য হচ্ছে দেওয়ানি মামলা, অর্থাৎ সুট, আপিল এবং অ্যাপ্লিকেশনের সময়সীমা নির্ধারণ করা, পাশাপাশি দখলের ভিত্তিতে মালিকানা অর্জনের রুলস তৈরি করা। এই জন্য তামাদি আইন একটা হাইব্রিড আইন, একটা মিশ্র আইন। এটা 100% মূল আইনও না, 100% কাজ, যে এটা পদ্ধতিগত আইনও না। এই জিনিসটা কিন্তু মনে রাখবেন। এখন 3 নম্বর সেকশনে আমরা সবাই জানি, মুখস্থ আমাদের, তামাদি দোষে মামলা খারিজ হয়, তামাদি দোষে মামলা খারিজ। তো মূল ইংরেজি হচ্ছে কি, এটাও আপনি একটু পড়বেন, ডিসমিসাল অফ সুট, এরপরে অ্যাকসেপ্টা, ইনস্টিটিউট অ্যাকসেপ্টা আফটার দ্য পিরিয়ড অফ লিমিটেশন। মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট যে লিমিটেশনের সময়সীমা পার হওয়ার পরে যদি কেউ কোনো কি করে, কোনো যদি মামলা নিয়ে আসে, সুট নিয়ে আসে, কেউ যদি কোনো আপিল ইনস্টিটিউট করে, তাহলে কি হবে, সেইটা বাতিল করা হবে। তাহলে সহজ বাংলায় হচ্ছে তামাদি দোষে মামলা খারিজ। এখন এইটুক তো আপনি পড়লেন, এর ভিতরে যখন আপনি যাবেন, এর ভিতরে এমন চরম চরম সব কথা বলে, যেগুলো আপনাকে একদম 100% বুঝতে হবে। কথাটা হচ্ছে যে প্রতিটা মামলার তামাদি চেক করা বিচারকের, আদালতের হচ্ছে দায়িত্ব, ম্যান্ডাটরি। কোনো বিচারক, কোনো আদালত একটা যদি দেখে যেটা তামাদিতে বারিত হয়েছে, তারপরে সে মামলা সে গ্রহণ করতে পারে না। এমনকি যদি অপর পক্ষের আপত্তি নাও থাকে, যদি বিবাদী, যদি ডিফেন্সে তামাদিটা নাও নিয়ে আসে,
বলতেছে এটা বিচারকের দায়িত্ব, এটা আদালতের দায়িত্ব। সে কি করবে? মামলাটা খারিজ করে দিবে ওয়ার্ডার 7 রুল 11 অনুযায়ী, যেটা তামাদি দোষে বারিত হয়ে গেছে। এটা টাইম বার্ড একটা মামলা। তার মানে হচ্ছে কি, তামাদিকে বর্ধিত করা যায় না, বিচারকের উচিত তামাদিতে মামলাগুলো খারিজ করে দেওয়া। এর মধ্যে একদম পিওর একটা কথা হচ্ছে, দেওয়ানি মূল মামলায় কোনো আদালত, কোনো বিচারক কোনোভাবে কোনো চুক্তি করে কোনো মামলার, দেওয়ানি মূল মামলার সময় বৃদ্ধি করতে পারে না। তাহলে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনার ধারণা যে দেওয়ানি মূল মামলায়, সিভিল লিটিগেশনে কোনো বিচারক, কোনো আদালত, কোনো পক্ষ চুক্তি করে তামাদি সময় বর্ধিত করতে পারে না, তামাদি মওকুফ করতে পারে না। যে সময় ছিল ওই সময়ের মধ্যে যদি মামলা না করা হয়, অবশ্যই অবশ্যই মামলাটা খারিজ করে দিতে হবে। তবে বাস্তব প্র্যাকটিসে দেখা যায় যে মামলাটা আমরা সেরেস্তা দায়ের কাছে যে দায়ের করি, বিচারক তারপরে দেখেন উনি ওভাবে নাকে তেল দিয়ে ঘুমান, পরবর্তীতে একটা ইস্যু গঠন করে দেন যে মামলাটা তামাদিতে বারিত কিনা, যেটা অযথা। ম্যাক্সিমামে দেখা যায় যে ওইটা তামাদিতে বারিত। যদি পক্ষ বিপক্ষ কোনো কথাই বলে না, বিচারক নিজে থেকে লিখে দেন যে তামাদিতে বারিত না। কারণ তারও তো বাৎসরিক একটা রিপোর্ট যায় প্রতিটা রায়ের উপর। তো যাই হোক, তাহলে 3 ধারাটা খুবই গুরুত্বপূর্ণ। তামাদি দোষে মামলা খারিজ হয়, বিচারকের জন্য বাধ্যতামূলক, পক্ষদ্বয় কি করতে পারে না, তামাদি বর্ধিত করতে পারে না। এমনকি এই যদি বিবাদী যদি তামাদির প্রশ্ন নাও তুলে, বিচারকের দায়িত্ব, ম্যান্ডাটরি দায়িত্ব হচ্ছে সে কি করবে? মামলাটা খারিজ করে দিবে। এখন তাহলে আপনি একটা জিনিস মনে রাখতে পারতেছেন, সময় মতো মামলা দাখিল করা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য তামাদির মধ্যে ভিতরে তারা 3টা উদাহরণ দিয়েছে, যে তাহলে কখন আমরা ধরে নিব যে একটা মামলা টাইমলি আমরা দাখিল করতে পেরেছি। বলতেছে যে এই দিন আপনি প্রপার অফিসারের কাছে, অর্থাৎ সেরেস্তাদার অথবা বিচারক, যে আদালতে যেটা প্র্যাকটিস আছে, তার কাছে আপনি দিয়ে দিলেন, সে আপনারটা জমা করলো। চাই সে মামলাটা দাখিল করুক আর না করুক, 10 দিন পরে করুক, ছুটি থাকুক, আপনার কিছু যায় আসে না। আপনি যদি তার কাছে মামলাটা হস্তান্তর করেন, আর যেটা সাবমিট করেন, সে যদি গ্রহণ করে, আইন বলছে কি মামলা দায়ের হয়ে গেছে। এখন আপনি নিঃস্ব বা গরিব, যারা ফিক্সড কোর্ট ফি দিতে পারে না অথবা আনুপাতিক কোর্ট ফি দিতে পারে না, এরা একটা অ্যাপ্লিকেশন দেয় যার সম্পত্তির মূল্য 5,000 পর্যন্ত। তো এই যে প্রপার বা নিঃস্ব ব্যক্তি, তখন সে মামলা করার জন্য কি করে? একটা অ্যাপ্লিকেশন দেয়। তো বলতেছে যেই দিন সে অ্যাপ্লিকেশনটা দিল, সেদিন থেকে ধরে নিতে হবে মামলা দায়ের হয়ে গেছে, কারণ অ্যাপ্লিকেশনটা ডিসাইড হইতে 6 মাস, 1 বছর, 2 বছরও লাগতে পারে। তো এই জন্য বলতেছে যেই দিন সে অ্যাপ্লিকেশন দিল, সেই দিনে আমরা ধরে নিব মামলাটা দায়ের হয়ে গেছে। আর এই 3 ধারার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ আছে, সেটা হচ্ছে যখন আদালতের আদেশে কোনো একটা কোম্পানি কি হবে? বন্ধ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি যদি কোম্পানির কাছে কোনো টাকা পয়সা পান, তাহলে অফিসিয়াল যে লিকুইডেটর আছে, যে কোম্পানিটা অবসায়ন করবে, তার কাছে সর্বপ্রথম যেদিন আপনি দাবি জানাইলেন, সেই দিনই মামলা দায়ের হয়ে গেছে। এই কয়েকটা জিনিসই তামাদি আইনের 3 ধারা। এরপরে আসেন তামাদি আইনের 4 ধারা। সেটা বলতেছে যে যখন কি থাকে, হয় কোর্ট ইজ ক্লোজড হোয়েন পিরিয়ড এক্সপায়ারিস। মানে হচ্ছে যে যেই দিন তামাদির শেষ দিন, সেই দিন আপনি যদি মামলা দায়ের করতে চান, আদালত যদি বন্ধ থাকে। কারণটা হচ্ছে মনে রাখবেন, তখন তো বিচারক বলতেই পারে যে আপনি 6 মাস, 12 মাস, 1 বছর, 2 বছর সময় পাইছেন, কেন আসেন নাই, শেষ দিন কেন আসছিলেন? কথা হচ্ছে যে না, তামাদের মধ্যে যে সময়টা দেওয়া আছে, পিরিয়ড অফ লিমিটেশনটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। আপনি প্রথম দিনে মামলা দায়ের করবেন না শেষ দিনে দায়ের করবেন, এটা 100% যারা লিটিগেটর আছে তাদের অধিকার। বিচারকের বলার কিছুই নাই যে কেন আপনি শেষ দিনে আসলেন। এটা মনে রাখবেন। তো এই জন্য শেষ দিনে আপনি গেছেন, সেটা আপনার ইচ্ছা, বিচারক থাকে নাই, এটা বিচারকের তার এক্সকিউজ হইতে পারে। কিন্তু ওই জন্য আইন বলতেছে যে যদি শেষ দিনে আপনি যান, আদালত যদি বন্ধ থাকে, তাহলে ওই মামলাটা আপনি পরবর্তী যেই দিন, যদি 1 বছর পরও খুলে, সেদিন দায়ের করতে পারবেন। আইন ধরে নিবে আপনি সময় মতো মামলা দায়ের করেছেন। একদম সিম্পল দ্যাট। আর একটা আদালতের নজির হচ্ছে, যদি বিচারক যদি ছুটিতে থাকে, ওই দিনটাকে আমরা কি করব? আদালত বন্ধ হিসাবে ধরে নিব। যদিও নর্মালি আমরা মামলা দায়ের করি সেরেস্তাদারের কাছে। তো যাই হোক, এটাও কিন্তু একবার এসেছে পরীক্ষায়, এই জন্য এটাও মনে রাখবেন যে বিচারক ছুটিতে থাকলে আপনি যে আদালতে মামলা দায়ের করবেন, ওই আদালতের বিচারক যদি ছুটিতে থাকে, তাহলে ওই দিন আদালত বন্ধ থাকবে। এখন আসি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস। ইংরেজিটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এক্সটেনশন অফ পিরিয়ড ইন সার্টেন কেসেস, আমরা যেটা বললাম যে এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই 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 আপনি মনে রাখবেন। অর্থাৎ কিছু ক্ষেত্রে তামাদির সময়সীমা বর্ধিত করা যায়। কিছু ক্ষেত্রে তামাদির সময়সীমা বর্ধিত করা যায়, কিছু ক্ষেত্রে।
দেওয়ানি মূল মামলা ব্যতীত, এটা মনে রাখবেন। ওইখানে পাঁচটা জিনিসের কথা বলা আছে, তো আপনি ওই পাঁচটা জিনিস বাদ দেন। পাঁচটা জিনিস বাদ দিয়ে আপনি যে কাজটা করেন সেইটা হচ্ছে, শুধু মনে রাখেন দেওয়ানি মূল মামলা ছাড়া আর যত প্রকার আপিল, রিভিউ, রিভিশন, লিভ টু আপিল, যত প্রকার দরখাস্ত বিচারকের কাছে দেওয়া যায়, সমস্ত প্রকার দরখাস্তের ক্ষেত্রে সময়টা বর্ধিত কিন্তু করা যায়। এই জিনিসটা মনে রাখবেন। অথবা রিভার্সে আপনি মনে রাখতে পারেন আপিল, এটা ছাড়া রিভিউ, লিভ টু আপিল, অ্যাপ্লিকেশন, আদার ক্ষেত্রে সময় বৃদ্ধি করা যায়। তবে আমরা একদম ছোট্ট টিপস যেটা দেই, সেটা হচ্ছে যে আপনি যে কাজটা করতে পারেন, যে দেওয়ানি মূল মামলা ছাড়া আর সকল ক্ষেত্রে বিচারককে সন্তুষ্ট করাইতে পারলে, উপযুক্ত কারণ দেখাইতে পারলে আপনার কি হবে, সময়টা বর্ধিত হবে। তো তামাদি আইনকে এইভাবে পড়তে হবে। তো এইটা আমাদের প্রথম পার্ট। এরপরে লিগ্যাল ডিসেবিলিটির আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আসবো। এভাবে আশা করি অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।